হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে ভিডিও দেখব সেটি হচ্ছে কীভাবে আমরা পেনশন বুকলেট ফিল আপ করবো তার তৃতীয় পর্ব। এর আগে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আপলোড করা হয়েছে। আপনারা যদি দেখে না থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, অথবা আই বাটনে এই লিঙ্কগুলো দেখাবে, সেখান থেকে আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাই চলুন আজকে আমরা শুরু করছি পেজ নম্বর 19 থেকে, পার্ট সি পে সার্টিফিকেট থেকে। এই পে সার্টিফিকেটটি আসলে ফিল আপ করতে হয় হেড অফ দ্য ইনস্টিটিউশন, অ্যাডমিনিস্ট্রেটর, সেক্রেটারি বা সাব ইন্সপেক্টর সার্কেলকে করতে হয় প্রাইমারি ক্ষেত্রে। বাদবাকি ক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউশন করা দরকার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যিনি পেনশনার থাকেন তাকেই ফিল আপ করে দিতে হয়। তাহলে আমরা এই পেজটি কীভাবে ফিল আপ করবো বা পে সার্টিফিকেট কীভাবে ফিল আপ করবো তাহলে আমরা দেখে নিই। তাহলে সবথেকে প্রথমে হচ্ছে পে সার্টিফিকেট সিরিয়াস শ্রীমতী যিনি রিটায়ার্ড করছেন তার নামটা এখানে দিব। তাহলে এখানে আমরা নামটা দিয়ে দিলাম শফিউর রহমান। এরপর তার ডেজিগনেশন দিতে হবে, তারপরে আমরা তার ডেজিগনেশনটি আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে নেম অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ যেখান থেকে তিনি রিটায়ার করছেন সেই ইনস্টিটিউশন বা অফিসের নাম বা স্কুলের নাম আপনারা এখানে দিবেন। তাহলে সেই স্কুলের নাম আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে ফর দ্য পারপাস অফ পেনশন গ্র্যাচুইটি ফ্যামিলি পেনশন, যে ফ্যামিলি পেনশন হয় তাহলে পেনশনটাকে বাদ দেবেন, আর যে ফ্যামিলি পেনশন না হয় তাহলে ফ্যামিলি পেনশনটাকে কেটে দেবো। এক্ষেত্রে আমরা ফ্যামিলি পেনশনটাকে কেটে দিলাম, এটা হচ্ছে পেনশন গ্র্যাচুইটির জন্য শুধুমাত্র। তারপরে এবার পে ডিটেল আমাদের এখানে দিতে হবে। এখানে পে ডিটেলে একের এতে বলছে দ্য বেসিক পে অফ শ্রী শ্রীমতী। এবার সেই ব্যক্তির নাম, পেনশনের নাম এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অ্যাজ অন, অর্থাৎ যেদিন তিনি রিটায়ার করছেন সেই ডেটটি আমাদের দিতে হবে। তাহলে সেই ডেটটি আমরা এখানে দিয়ে দিলাম 28/2/2021। ওয়াজ রুপিজ, কত টাকা তার সে সময় বেসিক পে ছিল, সেই বেসিক পেটা আমাদের এখানে দিতে হবে। মনে করুন 81,700 টাকা, তাহলে 81,700 টাকা দিয়ে দিলাম পার মান্থ। ইন দ্য স্কেল অফ পে রুপিজ, আগে স্কেল ছিল, এখন শুধুমাত্র লেভেল আছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এখানে লেভেলকে উল্লেখ করে দেবো। তাহলে লেভেলটা কত হচ্ছে, লেভেল 15, তাহলে আমরা লেভেল 15 এখানে লিখে দিলাম। তারপরে বি নম্বর, হিজ অর হার ইনক্রিমেন্ট বিফোর রিটায়ারমেন্ট অফ দ্য অ্যাফোসারি স্কেল ইজ ডিউ 1, অর্থাৎ তিনি যখন রিটায়ার করছেন তার আগে যে ইনক্রিমেন্টটি পাচ্ছেন সেই ইনক্রিমেন্টের ডেটটি এখানে দিতে হবে। তাহলে তার শেষ ইনক্রিমেন্টের ডেটটা এখানে দিয়ে দিলাম 1/7/2020 তিনি শেষ ইনক্রিমেন্ট পাচ্ছেন, বা তার আগে বা পরে যদি কোনো ইনক্রিমেন্ট পেয়ে থাকে লাস্ট যে ইনক্রিমেন্ট হবে সেই ডেটটি এখানে দিতে হবে। তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে 1/7/2020 হলো। তারপর হচ্ছে 1/7/2020-তে তার বেতন কত দাঁড়াবে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে এখানে আমরা উল্লেখ করে দিলাম যে 81,700 টাকা সেটি হবে, সেটি 81,700 টাকা আমরা উল্লেখ করে দিলাম। এরপর সুপারএনুয়েশন অন, অর্থাৎ যে তারিখে তার রিটায়ারমেন্ট হচ্ছে সেই রিটায়ারমেন্ট ডেটটি আমাদের এখানে উল্লেখ করতে হবে। তাহলে এখানে রিটায়ারমেন্ট ডেটটি আমরা উল্লেখ করে দিলাম। এরপরে সি নম্বর, হি অর সি ড্র স্পেশাল পে অফ রুপিজ, যে কোনো প্রকার স্পেশাল পে তিনি ড্র করে থাকেন তাহলে তার উল্লেখ এখানে করতে হবে। আর যে কোনো কিছু না থাকে তাহলে এখানে নীল বা এনে করে দেবেন। এরপর হচ্ছে ডি নম্বর, হি অর সি ড্র ফলোয়িং এলিমেন্ট ভিজ, এরপর এখানে স্যালারি সমস্ত ডিটেল ভাগ করে দিতে হবে, অর্থাৎ কত বেসিক, কত ডিএ, কত এইচআরএ, কত এমএ বা কোনো স্পেশাল পে থাকলে কত স্পেশাল পে পাচ্ছেন তার ডিটেলস এখানে উল্লেখ করতে হবে। তার সবথেকে প্রথমে বেসিক লিখে দিলাম, বেসিক হচ্ছে 81,700 টাকা, সেটি উল্লেখ করলাম। এরপর দিতে হবে ডিএ, ডিএ কত, ডিএ এখানে 0%, সুতরাং এখানে 0 দিয়েছি। যেরকম ডিএ হবে 2%, 3%, সেই অনুসারে আপনার হিসাব করে বা স্যালারি স্টেটমেন্ট থেকে এখানে বসিয়ে নিতে পারবেন। এরপরে মেডিকেল অ্যালাউন্স বা এমএ 500 টাকা, যদি এমএ না থাকে সেক্ষেত্রে এখানে 0 বসবে। এরপরে এইচআরএ 9,516 টাকা, বা যার যেমন হবে সে অনুসারে এখানে বসাতে হবে। এরপরে থাকবে যে রিকভারি, কোনো প্রকার যদি কোনো প্রকার রিকভারি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে সেটি ফিল আপ করতে হবে, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এখানটিকে আমরা কেটে দেবো বা ফাঁকা রেখে দেবো। তারপরে ওভারড্রলস অফ পে অ্যান্ড অ্যালাউন্স, যদি কোনো প্রকার পে অ্যান্ড অ্যালাউন্সে ওভারড্রন থাকে সেক্ষেত্রে তার উল্লেখ এখানে করতে হবে, যেটি রিকভারি হবে গ্র্যাচুইটি থেকে। কিন্তু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে এটিকে ফাঁকা রেখে দিন বা এটিকে কেটে দিন। এরপর নিচে যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হেড অফ দ্য ইনস্টিটিউশন তার বা এসআই যিনি আছেন তিনি এখানে সিগনেচার করবেন, সিল দিবেন, তারিখ দিবেন। তিনি এখানে সিগনেচার করে দিলেন, তার সিল দিলেন, তারিখ দিলেন এবং অফিস সিল দিয়ে দিবেন। তাহলে আমরা 19 নম্বর পেজ যেটি ছিল পে সার্টিফিকেট সেটা আমরা ফিল আপ করে ফেলেছি, পার্ট সি। এরপর চলে যায় তারপরের পেজে। তারপরের পেজটি হচ্ছে এনক্লোজার জি। এনক্লোজার জিটি লাগবে শুধুমাত্র যারা সিপিএফ থেকে জিপিএফে এসছেন অপশন দিয়ে তাদের জন্য, বাকিদের জন্য নয়। যদি সেরকম কোনো ব্যক্তি থাকেন যিনি সিপিএফ থেকে জিপিএফ এসে ফ্যামিলি পেনশন কাম গ্র্যাচুইটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, তার অপশনের অরিজিনাল ফর্মটি এখানে পেস্ট করতে হবে বা আঠা দিয়ে আটকাতে হবে। বাদবাকি যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো প্রকারের কোনো কিছু করা এখানে দরকার নেই। পরের পেজে চলে যান। পরের পেজটি আছে পার্ট ডি। পার্ট ডি পেনশন সেকশনের অথরিটি অথবা ডিআই অফিস ফিল আপ করবে। এই পেজটিতে কিছু করা দরকার নেই। তারপরের পেজটিও সেই পেজেরই
কন্টিনিউয়েশন এবং সেই পেজটিও এখানে করতে হবে না। তারপরের পেজে চলে যায়। তারপরের পেজটি হচ্ছে ক্যালকুলেশন শিট। এই ক্যালকুলেশন শিটে যে সমস্ত তথ্যগুলো আছে সেই সমস্ত তথ্যগুলো আমাদের সঠিকভাবে দিতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন শিটে সমস্ত তথ্যগুলো দিতে শুরু করি। সবথেকে প্রথমে ডেট অফ বার্থ, অর্থাৎ যিনি ইনকামবেন্ট আছেন তার ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। তার ডেট অফ বার্থ আমরা এখানে দিয়ে দিলাম। এরপর ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ তিনি কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটটি এখানে দিতে হবে। তার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আমরা দিয়ে দিলাম। এরপর ডেট অফ রিটায়ারমেন্ট, অর্থাৎ কবে তিনি রিটায়ার করছেন সেই ডেটটি এখানে দিতে হবে, অর্থাৎ সুপারঅ্যানুয়েশন ডেট। সুপারঅ্যানুয়েশন ডেট কত? 28/2/2021, সেটি আমরা এখানে দিয়ে দিলাম। কোয়ালিফাইং সার্ভিস ইন 6 মান্থলি পিরিয়ড, তাহলে এখানে আমাদের কোয়ালিফাইং সার্ভিসটি দিতে হবে 6 মান্থলি পিরিয়ড হিসাবে। তাহলে এখানে 24 বছর 1 মাস হচ্ছে, কিন্তু এখানে আমরা দেবো তাহলে 24 বছর। তারপরে অ্যামাউন্ট রেকনেবল ফর পেনশন রুপিজ, অর্থাৎ কোন অ্যামাউন্টের উপর আপনার পেনশনটি ক্যালকুলেশন হবে। পেনশন ক্যালকুলেশন হবে কত? 81,700-র উপর। এরপর গ্র্যাচুইটি কত টাকার হচ্ছে সেই হিসাবটি আপনারা অলরেডি করে নিয়েছেন, সেই গ্র্যাচুইটির অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিন। এরপরে অ্যামাউন্ট রেকনেবল ফর ফ্যামিলি পেনশন রুপিজ, যদি ফ্যামিলি পেনশন হয় সেক্ষেত্রে এখানে ফ্যামিলি পেনশনের অ্যামাউন্ট, ডেট গ্র্যাচুইটির অ্যামাউন্ট আপনাদের এখানে বসাতে হবে। যে ফ্যামিলি পেনশন না হয় তাহলে এখানটা ফাঁকা থাকবে। তারপরে এরপর হচ্ছে পেনশন অ্যাডমিসিবল, অর্থাৎ আপনি কত পেনশন পাবেন সেটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তাহলে এখানে পেনশন কত পাচ্ছেন, তাহলে পেনশনের অ্যামাউন্টটা এখানে উল্লেখ করে দিলাম 40,850 টাকা। এরপরে কবে থেকে উইথ ইফেক্ট ডেট, অর্থাৎ যেদিন আপনি রিটায়ার করছেন তার পরের দিন থেকে আপনার পেনশন অ্যাডমিসিবল হবে। তাহলে আপনি পেনশন অ্যাডমিসিবল ডেট কত দেবেন? 1/3/2021, অর্থাৎ 1/3/2021 থেকে আপনি পেনশনের জন্য এলিজিবল হচ্ছেন। এরপরে গ্র্যাচুইটি অ্যাডমিসিবল, অর্থাৎ কত টাকা আপনার গ্র্যাচুইটি অ্যাডমিসিবল হচ্ছে সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। সেই অ্যামাউন্টে আমরা দিয়ে দিলাম, যে গ্র্যাচুইটি আমরা কত টাকা পাবো সেই অ্যামাউন্টটি এখানে দিয়ে দেওয়া হলো। এরপরে আমাদের ফ্যামিলি পেনশন অ্যাডমিসিবল, যদি ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে করেন সেক্ষেত্রে এখানে ফ্যামিলি পেনশনের ডিটেলগুলো দিতে হবে। ডেট গ্র্যাচুইটি অ্যাডমিসিবল, ডেট গ্র্যাচুইটি কত হবে সেটি দিতে হবে। লাইফ টাইম এরিয়ার পেনশন অ্যাডমিসিবল, সে এক্ষেত্রে শুধুমাত্র যদি ফ্যামিলি পেনশন হয় তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ যে ডেট কেস হয় তাহলে এগুলো প্রযোজ্য হবে, বাকি ক্ষেত্রে কিন্তু এগুলো লাগবে না। এরপরে নিচে চলে আসবে পেনশন স্যাংশনের অথরিটি, তাহলে এখানে আমাদের কিছু করার দরকার নেই। ডিআই অফ স্কুলস বা পেনশন স্যাংশন অথরিটি এটিকে ফিল আপ করবে, তাহলে এগুলো আবার ফাঁকা থেকে যাবে। তারপরে ভেরিফাই করছে বা কী করছে এগুলো তাদের ব্যাপার। এরপর চলে আসবো পেনশন বুকলেটের পরের পেজে। পেনশন বুকলেটের পরের পেজটি হচ্ছে লাইবিলিটি, নো লাইবিলিটি সার্টিফিকেট টু বি ইস্যুড বাই দ্য ডেট অফ সুপারভিশন বাই দ্য অ্যাপয়েন্টিং অথরিটি, অর্থাৎ অ্যাপয়েন্টিং অথরিটি কী করছে, যে ব্যক্তি পেনশনের জন্য পাঠানো হচ্ছে তার কী প্রকার লাইবিলিটি আছে বা কোনো প্রকারের কোনো লাইবিলিটি নেই তার একটি সার্টিফিকেট এখানে করে দেওয়া হচ্ছে। তারপর আছে টু দ্য পেনশন ডিস্ট্রিবিউশন অফিসার অর ট্রেজারি অফিসার, আমরা পেনশন ডিসপার্সিং অফিসারকে আমরা পাঠাচ্ছি, তাহলে এখানে সেই জেলার নাম আমরা দিয়ে দিলাম উত্তর দিনাজপুর। তারপর শ্রীমতী, অর্থাৎ ইনকামবেন্টের নামটা এখানে দিতে হবে, ইনকামবেন্টের নাম এখানে দিয়ে দিলাম। এরপর ডেজিগনেশন, তার ডেজিগনেশন কী ছিল? অ্যাসিস্ট্যান্ট টিচার, তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে বসে দিলাম। অফ, অর্থাৎ কোথাকার ছিল বা কোন স্কুলে ছিল সেটি এখানে বসে দিলাম, দাসপাড়া হাই স্কুল। রিটায়ার্ড অন সুপারভিশন অন, কত তারিখে তিনি রিটায়ার করছেন সেই ডেটটি এখানে বসাতে হবে 28/2/2021, এখানে বসিয়ে দেওয়া হলো। এরপরে আসছে সার্টিফিকেটের পার্ট। এবার সার্টিফাইড দ্যাট হি অর সি ড্র বেসিক পে রুপিস, তিনি কত টাকা বেসিক পে ড্র করছিলেন? 81,700 টাকা তিনি ড্র করছিলেন পার মান্থ অন দ্য ডেট অফ সুপারভিশন অ্যান্ড টোটাল অ্যামাউন্ট পে রেকনেবল ফর পেনশন ইজ রুপিস, কত টাকা তার পেনশন হচ্ছে সেটি এখানে দিব, কত টাকা তার পেনশন হচ্ছে সেটি আমাদের এখানে দিতে হবে। তাহলে তার পেনশন হচ্ছে 24,510 টাকা, সেটা আমরা এখানে দিলাম। অ্যান্ড ফর গ্র্যাচুইটি ইন রুপিজ, তারপরে গ্র্যাচুইটি কত টাকা তার গ্র্যাচুইটি হচ্ছে সেটি আমরা এখানে বসিয়ে দেবো, গ্র্যাচুইটি কত হচ্ছে এখানে সেটি বসিয়ে দিলাম। তারপরে 2 নম্বর সার্ভিস রেন্ডার্ড বাই হিম অর হার ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম, কত তারিখ থেকে কত তারিখ তিনি গ্র্যাচুইটি এবং রিটায়ারমেন্টের জন্য বেনিফিটটি পাচ্ছেন সেই ডেটটি আমাদের এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ ফার্স্ট জয়নিং ডেট কত 14/8/1996 থেকে শুরু করে তিনি যেদিন রিটায়ার করছেন সেই রিটায়ারমেন্ট ডেটটি এখানে দিতে হবে। তার রিটায়ারমেন্ট ডেটটি এখানে দিয়ে দেওয়া হলো 28/2/2021, কোয়ালিফাই ফর পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি, এই সময়টুকু তিনি পেনশন এবং গ্র্যাচুইটির জন্য কোয়ালিফাই করছেন। তারপরে 3 নম্বর হচ্ছে নো কোর্ট কেস ডিপার্টমেন্ট প্রসিডিং ইজ পেন্ডিং এগেনস্ট হিম অর হার, এটাও সার্টিফিকেট করা হচ্ছে তার বিরুদ্ধে কোনো প্রকারে কোনো কেস বা ডিপার্টমেন্টাল প্রসিডিং নেই। 4 নম্বর বলা হচ্ছে হি অর সি হ্যাজ নো লাইবিলিটি হুইচ ইজ ইয়েট টু বি রিকভার ফ্রম হিজ অর হার রিটায়ারমেন্ট বেনিফিট, অর্থাৎ তার কোনো প্রকারের কোনো লাইবিলিটি বা কোনো প্রকারের ধার বা কোনো প্রকারের ওভারড্রন বা কোনো কিছু নেই।
এক্সপেক্ট দোজ হুইচ হ্যাভ বিন মেনশন ইন হিজ অর হার পে সার্টিফিকেট, তার পে সার্টিফিকেট ছাড়া আর কোনো প্রকারের কোনো লাইবিলিটি নেই। অথবা ফলোয়িং অ্যামাউন্ট হ্যাভ টু বি রিকভার ফ্রম গ্র্যাচুইটি পেনশন রিলিফ ইন এডিশন টু দ্য অ্যামাউন্ট মেনশন ইন হিজ হার পে সার্টিফিকেট। এবার বলা হচ্ছে যদি কোনো প্রকারের কোনো ওভারড্রন থাকে যেটা রিকভার করবে গ্র্যাচুইটি কিংবা পেনশন অ্যামাউন্ট থেকে, তাহলে তার উল্লেখ এখানে করতে হবে। এই কেসটা বেশিরভাগ ক্ষেত্রে হয় সেটি হচ্ছে যে ডেথ কেসে, অর্থাৎ ফ্যামিলি পেনশনের জন্য হয়। বাদবাকি ক্ষেত্রে আগে টাকাটা ফেরত দিতে হয়, তারপরে কিন্তু আপনাকে বাকি কাজগুলো করতে হবে। অর্থাৎ আপনাকে প্রথমে টাকাটা ফেরত দিয়ে দিতে হবে ওভারড্রন যেটা হয়েছিল, তারপরে আপনার পেনশন বুকের কাজ শুরু হবে। কিন্তু ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু গ্র্যাচুইটি থেকে সেই টাকাটা কেটে নেওয়া হয় বা পেনশন অ্যামাউন্ট থেকে সেই টাকাটা কাটা হয়। তাহলে সেক্ষেত্রে যে লাইবিলিটিগুলো আছে সেই লাইবিলিটির অ্যামাউন্টগুলো এখানে উল্লেখ করতে হবে। এরপরে 5 নম্বরে নো প্রভিশনাল পেনশন অর প্রভিশনাল গ্র্যাচুইটি হ্যাজ বিন স্যাংশন টু হিম ওর হার, আগে থেকে কোনো প্রভিশনাল পেনশন তার নেই সেটার মর্মে একটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, অথবা যদি আগে থেকে কোনো প্রভিশনাল গ্র্যাচুইটি থেকে থাকে তার ডিটেল এখানে দিতে হবে। তবে 6 নম্বরে ফলোয়িং অ্যামাউন্ট হ্যাভ টু বি মেনশন ইন দ্য পে সার্টিফিকেট টু রিকভার ফ্রম দ্য পেনশনারি বেনিফিট। এবার বলছে যে যদি কোনো পেনশনারি বেনিফিট থেকে থাকে যেখান থেকে আপনার রিকভার হবে, যদি সেরকম কোনো অ্যামাউন্ট থেকে থাকে তাহলে সেগুলো আপনারা এখানে উল্লেখ করবেন। আর যদি কোনো কিছু না থেকে থাকে তাহলে এগুলো সবই আপনারা পেন থ্রু করে দেবেন, যেগুলো আমাদের কোনোটাই এলিজিবল নয়। এরপর হেডমাস্টার মশাই বা টিচার ইনচার্জ বা অ্যাডমিনিস্ট্রেটর বা সেক্রেটারি বা সাব ইন্সপেক্টর অফ সার্কেল এখানে সিগনেচার করবেন। এখানে সার্কেল বানানটা ভুল আছে। তারপরে তিনি ডেট দিবেন এবং অফিস সিল দিবেন। তাহলে এখানে সিগনেচার করলেন হেডমাস্টার মশাই, তার সিল দিলেন, তারপর ডেট দিলেন, তারপরে অফিস সিল দিলেন। তাহলে এখানে আমাদের পেজ নম্বর 27 পূরণ হয়ে গেল। তাহলে এবার আমরা তার পরের পেজে চলে যাই। তার পরের পেজটি হচ্ছে সার্টিফিকেট অফ ফার্স্ট কপি টু বি পেস্ট ইন দ্য সার্ভিস বুক। এখানে যে এই সার্টিফিকেটটি সার্ভিস বুকের ফার্স্ট পেজে আমাদের চিটিয়ে দিতে হবে বা আটকে দিতে হবে। এখানে শ্রী বা শ্রীমতী যেটি হবে তার মধ্যে যেটি সঠিক সেটি রেখে বাকিটি কেটে দিন, এবং তারপরে যিনি ইনকামবেন্ট বা যিনি পেনশনার তার নামটি এখানে লিখুন। তার নামটি এখানে লিখে দেওয়া হলো। তবে রিটায়ার্ড এমপ্লয়ি অফ কোথা থেকে তিনি রিটায়ার্ড করছেন সেই স্কুলের নাম এখানে দিতে হবে। তাহলে এখানে আমরা দাসপাড়া হাই স্কুল দিয়ে দিলাম। এরপর দিতে হবে কোন জেলার অন্তর্গত সেটি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত, তাহলে এখানে আমরা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এরপরে 1 নম্বরে সার্টিফাইড দ্যাট দ্য কোয়ালিফাইং সার্ভিস অফ দ্য রিটায়ার্ড এমপ্লয়ি ফর হুইচ পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি আর ক্লেম ওয়াজ রেন্ডার্ড ইন দ্য ফলোয়িং স্কুল or school which was or duly recognized by the component authority cover full under salary deficit scheme and not merely delegating school। তাহলে এখানে আমাদেরকে একটি সার্টিফাই করতে হবে যে তিনি যে স্কুলে বা যতগুলি স্কুলে কাজ করছেন সেই স্কুলগুলো প্রত্যেকটি রিকগনাইজ এবং প্রত্যেকটি স্যালারি ডেফিসিট স্কিমের আন্ডারে আছে। সেই জন্য প্রত্যেকটি স্কুলের বা যে স্কুলে তিনি কাজ করছেন বা স্কুলগুলোতে কাজ করছেন তার ডিটেলগুলো এখানে দিতে হবে। তাহলে সবথেকে প্রথমে মনে করুন যে এই ব্যক্তি দুটো স্কুলে কাজ করছেন, তাহলে আমরা দুটো স্কুলের ডিটেল এখানে দিতে হবে। তাহলে সবথেকে প্রথমে একটা সিরিয়াল নাম্বার দিতে হবে, তারপরে যে স্কুলে কাজ করেছেন সেই স্কুলের নাম দিতে হবে, কত থেকে কত পর্যন্ত তিনি সেই স্কুলে কাজ করেছেন, সেই স্কুলের রিকগনাইজেশন মেমো এবং তার ডেট দিতে হবে, কবে সেটি ফার্স্ট গ্যারান্টিতে এসছে সেই মেমো এবং তার ডেট দিতে হবে। তার সঙ্গে দিতে হবে অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট মেমো, অর্থাৎ তিনি যে অ্যাপ্রুভাল পেয়েছেন তার অ্যাপ্রুভাল নাম্বার এবং তার ডেট দিতে হবে। তাহলে মনে করুন সবথেকে প্রথমে তিনি ছিলেন কোটগঞ্জ হাই স্কুলে 14/8/96 থেকে 30/8/99 পর্যন্ত, সেখানকার রিকগনাইজেশন মেমো এবং তার তারিখ এখানে দিতে হবে। একই সঙ্গে ফার্স্ট স্যালারি ডেফিসিট স্কিমে কখন এসছে সেই মেমো এবং তার ডেট এখানে দিতে হবে। এরপর তিনি যে পোস্টে কাজ করছেন সেই পোস্টে অ্যাপ্রুভাল মেমো নাম্বার এবং তার ডেট এখানে দিতে হবে। একইভাবে দ্বিতীয় স্কুল যেখানে তিনি চাকরি করছেন তার ক্ষেত্রেও একই তথ্য দিতে হবে। তাহলে 2 নম্বর দাসপাড়া হাই স্কুল 1999 থেকে শুরু করে 28/2/2021 পর্যন্ত তিনি কাজ করেছেন, সেই স্কুলের রিকগনাইজ মেমো নাম্বার এবং তার ডেট, ফার্স্ট স্যালারি ডেফিসিট স্কিমে কবে এসছে তার মেমো নাম্বার এবং ডেট, তার সঙ্গে সেই স্কুলে অ্যাপ্রুভাল মেমো নাম্বার এবং ডেট এখানে দিতে হবে। যদি কারোর 2-এর বেশি হয় তার 3 নম্বর 4 নম্বর দিয়ে সেগুলোকে পরপর উল্লেখ করতে হবে। তারপরে 2 নম্বরে আসুন। 2 নম্বর হচ্ছে সার্টিফাই দ্যাট এন্টায়ার পিরিয়ড অফ কোয়ালিফাইং সার্ভিস অফ তার নামটি দিতে হবে, তার নামটা এখানে দিয়ে দিলাম। ফ্রম টু অর্থাৎ কবে থেকে
কবে পর্যন্ত তিনি টোটাল সার্ভিস করছেন সেই সার্ভিসটিকে আমরা এখানে উল্লেখ করব। অর্থাৎ প্রথম যেদিন জয়েন করছেন অর্থাৎ 14/8/1996 থেকে 28/2/2021 পর্যন্ত তিনি চাকরি করেছেন এবং সেটিকে আমরা এখানে উল্লেখ করলাম। ইজ ভেরিফাইড ফ্রম অ্যাভেলেবল রেকর্ড অফ স্কুলের যেসব রেকর্ড আছে তার পরিপ্রেক্ষিতে আমরা এগুলো দিচ্ছি এবং এগুলো সমস্ত সঠিক। তারপরে 3 নম্বর দিয়ে সার্টিফাইড দ্যাট হিজ অর হার সার্ভিস ফ্রম টু, অর্থাৎ যে ডেট পর্যন্ত আছে সেই ডেটের মধ্যে কোনো প্রকারের ব্রেকিং সার্ভিস নেই। অর্থাৎ ব্রেকিং সার্ভিস যদি না থাকে তাহলে এখানে আমরা পুরো সার্ভিসটিকে দেবো, আর যে ব্রেকিং সার্ভিস থাকে তাহলে ব্রেকিং সার্ভিস ফর দ্য পিরিয়ড ফ্রম, তাহলে এখানে আমরা উল্লেখ করব যে কবে থেকে কবে পর্যন্ত তার ব্রেকিং সার্ভিস ছিল সেটি এখানে আমরা উল্লেখ করব। কিন্তু এখানে আমরা প্রথম জয়েনিং ডেট থেকে শুরু করে রিটায়ারমেন্ট ডেট পর্যন্ত পুরো ডেটটি এখানে উল্লেখ করব এবং শুধুমাত্র ব্রেকিং পিরিয়ডটুকু আমরা এখানে উল্লেখ করব এবং যে ব্রেকিং সার্ভিসটি আছে উপযুক্ত আধিকারিক যা কন্ডেম করা হয়েছে সেটি এখানে সার্টিফাই করতে হবে। তারপর 4 নম্বর সার্টিফাইড দ্যাট দ্য রিটায়ার্ড এমপ্লয়ি হ্যাজ নট বিন এমপ্লয়েড ইন এনি সার্ভিস আফটার রিটায়ারমেন্ট, অর্থাৎ রিটায়ারমেন্টের পরে কিন্তু তিনি কোনো প্রকার চাকরিতে আর যুক্ত নন, সেটি একটি সার্টিফিকেট দিতে হবে। 5 নম্বর দিতে হবে যে সার্টিফাইড দ্যাট দ্য রিটায়ার্ড এমপ্লয়ি ওয়াজ প্রেজেন্ট অন বোথ ক্লোজিং ডেট বিফোর ভেকেশন অ্যান্ড দ্য রিওপেনিং ডেট আফটার ভেকেশন থ্রু আউট হিজ সার্ভিস পিরিয়ড, অর্থাৎ তিনি যতদিন চাকরি করছেন ততদিন বড় ছুটির ক্ষেত্রে অর্থাৎ গরমের ছুটি বা পুজোর ছুটির ক্ষেত্রে ছুটির আগের দিন এবং ছুটি শেষ হওয়ার পর যেদিন স্কুল খুলেছে সেদিন প্রত্যেক দিন প্রেজেন্ট ছিলেন। হিজ অর হার অ্যাবসেন্স অন ইদার অফ ক্লোজিং ডেট বিফোর ভেকেশন অর রিওপেনিং ডেট আফটার ভেকেশন রেগুলারাইজ বাই স্যাংশন অফ লিভ বাই কোম্পানি, অর্থাৎ যদি এরকম কোনো ডেট থাকে যে রিওপেনিংয়ে অথবা ক্লোজিং ডেটের আগের দিন তিনি আসেননি, সেরকম কোনো ছুটি থাকে তাহলে সেক্ষেত্রে উপযুক্ত আধিকারিক দ্বারা সেটা মঞ্জুরিকৃত করাতে হবে। তাহলে এটি গেল 29 নম্বর পেজ। আমরা পরের পেজে যাই। এবার তারপরে পেজে 6 নম্বরে বলা হচ্ছে যে সার্টিফাইড দ্যাট দ্য রিটায়ার্ড এমপ্লয়ি হ্যাজ নো লাইবিলিটি উইথ দ্য স্কুল ডিআরপি স্কুল ইন রেসপেক্ট অফ ওভারড্রন স্যালারি, নো রিকভারি অফ লোন অ্যাডভান্স, এমপ্লয়ি শেয়ার অফ সিপিএফ, অর্থাৎ ওভারড্রন, রিকভারি অফ লোন বা এমপ্লয়ি শেয়ার সিপিএফের কোনো প্রকারের কোনো লাইবিলিটি বা বাকি নেই, সেটা স্কুল হোক বা ডিআরপিসি স্কুল হোক, কোনো ক্ষেত্রেই যাতে বাকি না থাকে সেই মর্মে একটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। 7 নম্বর হচ্ছে সার্টিফাইড দ্যাট ওভারড্রন অন রুপিস এত অনলি ডিউ টু রং ফিক্সেশন ওভার স্টে এক্সেট্রা মে প্লিজ বি রিকভার ফ্রম দ্য পেনশন গ্র্যাচুইটি ডিউ অফ দ্য এমপ্লয়ি। যদি কোনো প্রকারে কোনো ওভারড্রন থেকে থাকে তাহলে কি করতে হবে, তাহলে সেই টাকাগুলো আমাদের ফেরত দিতে হবে এবং তার মর্মে একটি সার্টিফিকেট দিতে হবে। অর্থাৎ যদি কোনো প্রকার ওভারড্রন থাকে সেগুলো অবশ্যই আগে ফেরত দিয়ে পড়ে তারপরে এই কাজগুলো করতে হবে বা যখন এই পেনশন বুকলেট জমা পড়বে তার আগে সমস্ত ওভারড্রনগুলোকে জমা দিয়ে দিতে হবে। তাহলে আমার এক্ষেত্রে কোনো প্রকার ওভারড্রন নেই, সেক্ষেত্রে এখানে নীল হলো। এরপর 8 নম্বর সার্টিফাইড দ্যাট এমপ্লয়ি রিটায়ার্ড অর ডায়েড হোয়াইল ইন সার্ভিস অন, অর্থাৎ যদি রিটায়ার্ড হয় তাহলে রিটায়ার্ডের ক্ষেত্রে এখানে কবে রিটায়ার্ড হচ্ছে বা কবে মারা যাচ্ছেন সেটি এখানে উল্লেখ করতে হবে। এখানে রিটায়ার্ড হলে রিটায়ার্ডটি রেখে ডায়েটটা কেটে দেবেন, আর যদি ডায়েড হয় তাহলে রিটায়ার্ডটা এখানে কেটে দেবেন। হোয়াইল ইন সার্ভিস অন, কত তারিখে তিনি রিটায়ার করছেন সেই ডেটটি বা কত তারিখে তিনি মারা গেছেন সেই ডেটটি এখানে দিতে হবে। তাহলে তিনি রিটায়ার করছেন 28/2/2021, তাহলে 28/2/2021 এখানে দিয়ে দেওয়া হলো। দ্য ডেট অফ হিজ অর হার বার্থ বিং অন, তার জন্ম তারিখ এখানে দিতে হবে। তার জন্ম তারিখ হচ্ছে 3/2/1961, সেইটি দিয়ে দেওয়া হলো। এরপরে 9 নম্বরে বলা হচ্ছে সার্টিফাইড দ্যাট দ্য রিটায়ার্ড এমপ্লয়ি এনজয় থ্রু আউট হিজ সার্ভিস পিরিয়ড মেডিকেল লিভ, তিনি কতগুলো মেডিকেল লিভ নিয়েছেন তার উল্লেখ এখানে করতে হবে। তাহলে তিনি টোটাল 145টা মেডিকেল লিভ নিয়েছেন মনে করুন, তাহলে 145 ডেজ এখানে উল্লেখ করা হলো। এরপরে কতগুলো হাফ পে নিয়েছেন সেগুলো উল্লেখ করতে হবে। এক্সট্রা অর্ডিনারি লিভ যদি কোনো কিছু নিয়ে থাকেন তার উল্লেখ করতে হবে। স্পেশাল লিভ যদি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে উল্লেখ করতে হবে। যদি কোনো প্রকার স্পেশাল লিভ হয় তাহলে আপনাকে আরও উল্লেখ করতে হবে যে কোন পাতাতে তার নোট দেওয়া আছে এবং সেটিকে মেনশন করা আছে, এখানে আপনাকে লিখে দিতে হবে। যদি এগুলো কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে নীল লিখে দেবেন সবগুলোতে। তারপরে 10 নম্বর সার্টিফাইড দ্যাট ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ টার্ম এক্সটেনশন অফ সার্ভিস ডিটেল হুইচ নোটেড ইন সার্ভিস বুক পেজ নম্বর এত, যেহেতু এখন আর কোনো প্রকার এক্সটেনশন হয় না সেক্ষেত্রে বেশিরভাগ লোকের ক্ষেত্রে এটি বাদ যাবে, তাহলে এখানে আমাদের কোনো কিছু হবে না বা এখানে আমরা স্ট্রাইক থ্রু করে দিতে পারি। তারপরে 11 নম্বর সার্টিফাইড দ্যাট নো প্রভিশনাল পেনশন অ্যান্ড প্রভিশন গ্র্যাচুইটি হ্যাজ বিন স্যাংশন টু দ্য এমপ্লয়ি কনসার্ন টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল, অর্থাৎ তাহলে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে তার কোনো প্রভিশনাল পেনশন কোনো কিছু স্যাংশন হয়নি।
তারপরে এরপরে 12 নম্বরে ইনফরমেশন রিগার্ডিং এমপ্লয়ি শেয়ার সিপিএফ অ্যাজ ফলোজ। যেহেতু এই ব্যক্তির ক্ষেত্রে সিপিএফ এর কোনো কাজ নেই, কারণ তিনি সিপিএফ শেষ হয়ে যাওয়ার পর জয়েন করেছেন, অর্থাৎ যখন জিপিএফ শুরু হয়েছে তারপরে জয়েন করেছেন, সুতরাং এক্ষেত্রে সিপিএফ এর কোনো কাজ নেই। আমরা কিছু নাও লিখতে পারি অথবা শুধুমাত্র নীল লিখে দেবো। যে সিপিএফ থাকাকালীন তিনি জয়েন করে থাকেন তাহলে সিপিএফ এর ডিটেলস এখানে দিতে হবে, অর্থাৎ পিরিয়ড ফর কন্ট্রিবিউশন কবে থেকে কবে তিনি সিপিএফ এ ছিলেন, কতদূর পর্যন্ত, অ্যামাউন্ট এমপ্লয়ি শেয়ার ইন্টারেস্ট আপ টু, কত ইন্টারেস্ট হয়েছিল এবং কত টাকা তিনি এমপ্লয়ি শেয়ার রিটার্ন করেছেন, তার চালান নম্বরও উল্লেখ করতে হবে এবং অরিজিনাল চালান সার্ভিস বুকে পেস্ট করে রাখতে হবে, অর্থাৎ আটকে রাখতে হবে। তারপর হচ্ছে 13 নম্বর সার্টিফাইড দ্যাট কপি অফ ম্যানেজিং কমিটি রেজলিউশন গ্র্যান্টিং ভলেন্টারি রিটায়ারমেন্ট ইজ অ্যাপেন্ড হেয়ার উইথ। যদি ভলেন্টারি রিটায়ারমেন্ট হয় সেক্ষেত্রে ম্যানেজিং কমিটির রেজলিউশন লাগবে, আর না হয় তাহলে কোনো কিছু এখানে দরকার নেই, এমনিতেও কিছু করতে হবে না। এরপর এখানে নিচে যিনি ইনকামবেন্ট বা যিনি রিটায়ার করছেন তার সিগনেচার হবে, তার সিগনেচার হওয়ার পর এখানে হেডমাস্টার সিগনেচার করবেন, তার সিল দিবেন এবং ডেট দিয়ে দিবেন। তাহলে আমাদের পেনশন বুকলেট যে ফর্মটি আছে সেই ফর্মটি ফিল আপ করা হয়ে গেল, অর্থাৎ আমাদের পেনশন বুকলেট করা শেষ হয়ে গেল। 31 নম্বর পেজে এসে এটি শেষ হয়ে যায়। এরপরে আরেকটি পেজ আছে যে পেজটি পেনশন স্যাংশন অথরিটি ফিল আপ করবে, সেখানে ইনকামবেন্ট বা স্কুলের কোনো কাজ নেই। আশা করি পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3 এই 3টি ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে পেনশন বুকলেটকে আপনারা ফিল আপ করবেন নিজে থেকে এবং নির্ভুলভাবে। আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেলে থাকা যে কোনো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রকারের কোনো প্রশ্ন, কোনো প্রকারের কোনো সাজেশন বা কোনো প্রকারের কোনো ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আপনার সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।